কবিতা মানুষের জীবনে এক আলোর দিশা। নানান লেখকদের নানান মতের মতো এক নবীন কবির সাক্ষাৎকার নিতে আমি এসেছি কফি হাউসে। নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে। 1 ডিসেম্বর সন্ধ্যার জলসাগরে আমি নবীন কবি সৌভিক রায়ের সাক্ষাৎ আমাদের দর্শক বন্ধুদের সাথে। নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কফি হাউস থেকে সৌভিক রায়, কবি সৌভিক রায়ের সাথে। আজকে সৌভিক রায় তার কবিতা জীবন সম্পর্কে আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে কিছু বলবে বা জানাবে। কেন সে কবিতা লেখে, কেন কবিতা থেকে তো আমরা কেউই অর্থ রোজগার করতে পারি না, তবু কবিতাকে ভালোবেসে কেন আমরা বেঁচে থাকি, সেই কথাগুলো জানাবে সৌভিক রায় দর্শকদেরকে। সৌভিক রায়, আপনাকে নমস্কার। বলুন, কবিতা জীবনটা আপনি কেন বেছে নিলেন? এটা থেকে তো অর্থ রোজগার হয় না, তবু কেন আপনি কবিতা জীবনটাকে বেছে নিলেন? দেখুন, আমি 2009 সাল থেকে লেখালেখি করছি। তো আমি প্রথমে কী করতাম কি, স্কুল যেতাম, গিয়ে রাতের বেলা আমি লেখালেখিটা করতাম। যখন সময় পেতাম তখন লেখালেখি করতাম। তখন অবধি আমি ভাবিনি যে এই লেখা আমাকে কী দেয়। আস্তে আস্তে যেরকম নদীর বাঁক ঘুরছে, তেমনি জীবনের পথ নতুন নতুন তৈরি হচ্ছে। নানান খানা খন্দ, চড়াই উতরাই। এই যখন আমি চড়াইতে উঠছি বা উতরাইতে নামছি, এই সময়তে অনেক বেগ পেতে হয়েছে আমার। এই বেগ পাওয়ার বেগ পেয়েছি, তো এবার বেগ পাওয়ার এই ঘটনার সামর্থ্যে আমাকে লেখালেখিটাই আমাকে একটা তখন নিরস্ত্র থেকে অস্ত্রওয়ালা মানুষ করে দিচ্ছে। কীরকম অস্ত্রওয়ালা? অস্ত্র আমি ছুরি কাচির কথা বলছি। অস্ত্র বলতে আমার শব্দ, অস্ত্র বলতে আমার শব্দোচ্চারণ, অস্ত্র বলতে আমার জ্ঞান, অস্ত্র বলতে আমার বিবেক, বুদ্ধি, এগুলো। এইবারে কথায় আছে লেখালেখি। আমি 2009 সাল থেকে টুকটাক করে লিখছি। আস্তে আস্তে এই লেখাটা আমাকে দিচ্ছে শান্তি, আমাকে দিচ্ছে জীবন চলার একটা আলাদা দিশা। হ্যাঁ, এটা আলোর দিশা। একটা অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট্ট লাইট যেমন জ্বলে, তেমনি যেমন মাইন্ড যখন একটা কনসেন্ট্রেট ওয়াইজ ওই লাইটের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেরকম আমার লেখালেখি ওটা তাই। আমার অজস্র কাজ, অজস্র কর্মের মধ্যে লেখালেখিটা যেন একটা ছোট্ট আলোর দিশা। আচ্ছা, আমরা কি আপনার মুখ থেকে শুনতে পারি যে কী ধরনের কবিতা আপনি লিখতে পছন্দ করেন? প্রেম, প্রতিবাদী, জীবনমুখী, মানুষের কথা, কি বলতে আপনি পছন্দ করেন কবিতায়? প্রথমেই বলে রাখি, আমার লেখার মধ্যে আমি 4 ধরনের সাবজেক্টকে নিয়ে লিখি। 1 ঈশ্বর, 2 সময়, 3 নারী, 4 জীবন। আমি এবার এখানে একটু ডিফাইন করছি আমি ঈশ্বরকে নিয়ে কেন লিখি। কারণ হচ্ছে, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ক্যামেরা চিত্রগ্রাহক। তো একটা ফ্রিল্যান্সার ছেলে প্রত্যেকটা জীবন মুহূর্তে সে বাধাপ্রাপ্ত হয়। সবসময় প্রতি মুহূর্তেতেই ঈশ্বরের ওপর আইন নির্দেশতাটা আমার ভেতর থেকে চলে আসে। সেই জন্য আমি ঈশ্বরকে নিয়ে লিখি। আমি লিখি সময়কে নিয়ে। কেন? ভালো সময়, খারাপ সময়, সময়ের প্রতিদান, সময়ের ব্যবধান, সময় মাঝে মাঝে ঈশ্বর হয়ে দাঁড়ায়, ঈশ্বর মাঝে মাঝে সময়কে কাঠগড়ায় দাঁড়ায়। সঠিক কথা। এবার এলো আমি নারী। এই কারণে আমি লিখি, নারী হচ্ছে, আমি মনে করি নদী সম। একটা নদীর যা বিবরণ, যা সংজ্ঞা, ঠিক তেমনি একটা নারীরও থাকে। আমি যদি ভৌগোলিক কারণ দিয়ে ধরি, গঙ্গার উৎপত্তিস্থল যদি আমি গঙ্গোত্রীর গোমুখুয়া থেকে ধরি, শাস্ত্রমত যদি আমি ধরি,
গঙ্গোত্রী গোমুখ গুহা কিন্তু একজন পুরুষ থেকে তার নারী জন্ম নিচ্ছে, একটা নদী জন্ম নিচ্ছে। সে কখনো বরফ, তারপরে আস্তে আস্তে সে নবযৌবনা হয়, হরিদ্বারের ওপর দিয়ে যাচ্ছে, বরফ বলে জল, অজস্র স্রোত, অজস্র খরস্রোতা। আস্তে আস্তে সে যখন আমাদের সমতল ভূমির দিকে আস্তে আস্তে আসে, তার গতিবেগটা কমে যাচ্ছে, তার মানে আমি মনে করি সে বার্ধক্যের দিকে পা দিচ্ছে। তারপর আস্তে আস্তে সে মিলিয়ে যাচ্ছে সাগরের তলে, তখন মনে করি যে বৃদ্ধা অবস্থায় সে চলে যাচ্ছে। ঠিক তেমনি একটা নারী জন্ম নিচ্ছে বাবার কাছে, সে আস্তে আস্তে কৈশোর জীবনে পা দিচ্ছে, সে নবযৌবনা হচ্ছে, সে উৎফুল্লতা বাড়ছে, আস্তে আস্তে সে প্রেম করছে, ভালোবাসছে, ভালোবেসে সে নিজেকে আস্তে আস্তে সংযত হয়ে সে এলো এবার নারীত্ব থেকে মাতৃত্ব সাধন হলো। এই মাতৃত্ব যখন সাধন হলো, তারপরে আস্তে আস্তে সেই নারী যেরকমভাবে নদীর বাঁক যাচ্ছে সেরকমভাবে সেই নারী। আমি কখনো কখনো নারীকে গাছের ফুল হিসেবে আমি তুলনা করি, তারপর আমি নারীকে কখনো কখনো আলো দিয়ে তুলনা করি। এইবারে লাস্ট এলো প্রকৃতি বা জীবন। ভালো করে ভেবে দেখতে গেলে আমি ঈশ্বর, সময়, নারী, এই যে তিনটে সাবজেক্টকে যে নিয়ে লিখি, তার মধ্যে কোথাও না কোথাও জীবনটাকে লুকিয়ে রয়েছে। এই যে জীবনগুলো লুকিয়ে রয়েছে, ছোটো ছোটো জীবন লুকিয়ে আছে, এই জীবনকে আমি মানে ছোটো ছোটো পার্টগুলোকে আর্টিকেল করে করে লিখলেও আমার জীবনমুখী একটা কবিতা হয়ে দাঁড়ায়। যেমন উদাহরণস্বরূপ আমি একটা জীবনমুখী কবিতা বলছি। আমি যে জীবনমুখী কবিতাটা বলছি, এটার একটা ছোট্ট ঘটনা আছে। লেখাটার নাম হচ্ছে রবিবারের ঠিকানা। বা এক সময় আমি সচরাচর আমি একটু চায়ের দোকানে আড্ডা মারতে ভালোবাসি, একটু কফি শপে আড্ডা মারতে ভালোবাসি। কেন না, আমার বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়। তো আমি যখন ছোট ছিলাম বা কলেজ লাইফে ছিলাম, তখন দেখতাম দাদারা বসে বসে পার্টির গল্প, খেলাধুলার গল্প, সিনেমার গল্প এগুলো পড়তো। এখন তো সব মোবাইলে ঢুকে গেছে। তো এরকমই একটা কফি শপে বসে আছি, আমার বয়স এখন নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। আমি দেখতে পাচ্ছি আমার থেকে অনেক কম বয়সে ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা স্কুলে পড়ছে, 11-12 বা তারা কলেজে পড়ছে, তারা গল্প করছে গেম নিয়ে, পাবজি, তারপর হচ্ছে মোবাইলে ক্রিকেট খেলা, মোবাইলে ফুটবল খেলা, এগুলো নিয়ে গল্প করছে। এবং তারা একটা কথা বলছে, একজন ফোন এসছে তার মায়ের, যে বাবু তাড়াতাড়ি খেতে আয়। সে বলছে, আরে বাড়িতে গিয়ে আমার আর কাজটা কী, সে তো খাবো, ঘুমাবো, রাত্রিবেলা স্যার আসবে, আমি অঙ্ক করিনি, মার খাবো, আমি ঘুমিয়ে পড়বো, সকালবেলা স্কুল চলে। আমি এটা থেকে ওই একটা ন্যারেশন দেখে বুঝতে পেরেছি যে আমাদের টিনেজাররা রবিবার জিনিসটাকে ভুলে গেছে। আমরা যারা কাজ করি তারা মনে করি রোববারটা খুব ছোটো, টুক করে এলো টুক করে চলো। যারা স্কুলে পড়ি রোববারটা খুব বোরিং দিন, খালি বাড়িতে বাবা বকে, খালি বাড়িতে মা বকে। সেই জন্য আমি তাদের জন্য আমার একটা লেখা নাম রবিবারের ঠিকানা। আমি বলছি, মৌনতা বলতেই মনে পড়ে ক্লিওপেট্রা মুভির এলিজাবেথ টেলরের চোখটা। আসলে মৌনতা একটা শব্দ না, মানুষের হৃদয়ের বেসমেন্টে ওটা একটা পেরেক, যাকে বলে মেমোরি ড্রিম। নিবিড়তম স্বপ্নের ভেতরেও কে যেন কানে কানে বলে যায়, যা ঘটেছে আসলে এসব কিছুই সত্যি। আর দুঃখের সময় বলতে আমি ভাবি সত্যজিৎ রায় অপুর সংসারের শর্মিলার চোখের কথা। যখন সে অপুকে ছেড়ে বাপের বাড়ি যাচ্ছে, একটা প্যাসিফিক ওশেন, নিবিড় গভীর জলের ভেতর থেকে কে যেন টেনে নেয় একটা শব্দহীন দুনিয়া। আর আনন্দ, সে তো স্টিফেন স্পিলবার্গের আইটি, সেই বাচ্চার চোখটা, আবিষ্কারের আনন্দ একটা বুম এফেক্ট।
নিবিড় ভাবনাদের সাথে কোন অস্তিত্বের মেলবন্ধন, খুশির ছলকে মানুষের হাসি। কতবার কত কথাই না বলা থাকে আমাদের, বলার হয় না। অস্তিত্বদের সাড়া পাওয়া গেলেও মনের ইশারায় একলা থেকে যায়। সারাটা রাত জাগার থেকে আরও একবার ভোর হয়ে আসে। মনে হয় এই জীবনে যা কিছু অকিঞ্চিতকর, যা কিছু মলিন, তারাই যেন আমাদের ঠিক পৌঁছে দেবে একদিন না একদিন কোনো এক রবিবারের ঠিকানা। দারুণ কবিতা হয়েছে। আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকরা খুব খুশি হবেন এই ধরনের কবিতা শুনতে। এবার আসি আমি প্রেমের কবিতাতে। এইমাত্র দিদি যা বললেন এতক্ষণ যে আমি কী কী নিয়ে লিখি, ওর মধ্যে একটা সংখ্যা আছে প্রেম। আমি এই যে প্রেমের যে কবিতাটা বলতে চাচ্ছি, লেখাটার নাম হচ্ছে জব তুম। কেন? কারণটা হচ্ছে যে এখন এই মুহূর্তে যে আমার স্ত্রী, যে আমার অর্ধাঙ্গিনী, আমাকে সে বলেছিল যে তোমাকে কে চেনে, আমাকেই বা কে চেনে, তোমাকে আমাকে নিয়ে কেন লোকে সময় কাটাবে, কেন লোকে নিজের সময়টাকে নষ্ট করবে, তাদের দামি মূল্যবান সময়। আর ফেসবুকে, টুইটারে, ইনস্টাতে এগুলো দেওয়াটা ব্যাপারটা অহেতু। তো আমি তার জন্য আমি এটা লেখা লিখেছিলাম। লেখাটার নাম হচ্ছে জব তুম। बहुत मुश्किल से करता हूँ तेरी यादों का कारोबार, मुनाफा कम है लेकिन गुजारा भी हो जाता। गुलजार साहेब কলমটা নামিয়ে রাখলেন। আমার মতো হাজারো প্রেমিক তকদির লিখতে শব্দ থেকে বেছে নিল এই শহর থেকে। এই শহর বলতে সময় বোঝে শক্ত একটা নিয়ম, আর শহরের বাইরে পুরোটাই বোধহয় স্বপ্নের দেশ। ভালোবাসা হলো সময়ের মুখে বেঁচে থাকা সুখ। ভালোবাসা হলো সন্তানের মুখের হাসি। আর ভালোবাসা তুমি শব্দটার ভিতর একটা লুকোনো সময়ের কাঁটা। গুলজার সাহেব আবার লিখলেন, उस उम्र से हमने तुमको चाहा है जिस उम्र हम जिस्म से वाकिफ ना थे। অদ্ভুত সুর। স্মরণীয় শব্দদের ভিড়ে প্রেম যেন ঈশ্বর হয়ে নেমে আসে হৃদয়ের অন্তরে। আমার মাঝে মাঝে মনে হয় হৃদয়ের বোধহয় অনেকগুলো স্তর আছে আকাশের মতো। যেমন যন্ত্রণার আছে। এক পেরেক যখন ঢুকতেই থাকে হৃদয়ের ভেতরে, তখন ভালোবাসাকে গির্জার দেওয়ালে ধর্ম বলে খোদাই করা হয়। মসজিদে হয় আজান আর মন্দিরে হয় সন্ধ্যা আরতি। আর আমরা যারা ভালোবাসার জড়তায় জড়সড়, শুধু মৃত্যুকে বুকে নিয়ে বাঁচি। আসলে ভালোবাসতেই আমরা কোনোদিন শিখিনি, ভালোবাসতেই হয়তো আমরা কোনোদিন পারিনি। তারাদের শহরের রাস্তায় জল ছবি আঁকি শুধু জীবনের খাতায়, অতীত শেষ। এবার আসছি আমার আরেক ধরনের লেখা, বিপ্লবে আমি কেন বিপ্লবকে নিয়ে লিখি। সবার আগে কথা হচ্ছে যে আমাদের রামায়ণ, মহাভারত থেকে শুরু করে সমস্ত প্রাগৈতিহাসিক থেকে শুরু করে ইতিহাস বলেছে যে বিপ্লব ছাড়া কিছুই হয় না। কেননা কোনো কিছুর জন্য কিছু লড়াই করতে গেলে আগে বিপ্লবটা থাকা দরকার। কারো নিঃশব্দে বিপ্লব থাকা দরকার, কারো শব্দে বিপ্লব থাকা দরকার, কারো চিৎকারে বিপ্লব থাকা দরকার, কারো তন্ময় চিন্ময় বিপ্লব থাকা দরকার। বিপ্লবীদেরকে দেখে আমরা সবসময় বলি বিপ্লব দীর্ঘস্থায়ী হোক, বিপ্লবের জয়ী হোক। সেই জন্য আমার একটা বিপ্লব মানে জীবনের একটা
একটা না পাওয়া আকাঙ্ক্ষা, একটা না পাওয়ার দিশাকে আমি কিছুটা শব্দের মাধ্যমে তুলনা করেছি, সেটা শব্দ দিয়ে আমি তুলে ধরেছি। দর্শক আপনারা বলবেন হয়তো, এবং দিদি নিজেও বলতে পারে যে কতটা আমি বিপ্লব ঘটাতে পেরেছি। লেখাটার নাম বদলায় না। যুদ্ধটা এবার অন্ধকারের বিরুদ্ধে হোক, অথচ এর মহাভারতে পুনরাবৃত্তি সময়ের আঙ্গিকে। কে যুধিষ্ঠির, কে কর্ণ, কে অর্জুন, কে ধৃতরাষ্ট্র, কেই বা শকুনি, কে দ্রৌপদী, কে কুন্তি, কে আমি, কে তুমি, এ যে এক ধরনের নিজেকে হত্যা করা। হত্যাকারী আমি, নিজের ভিতর বাস করা মুখোশগুলোকে দোষ দিতে পারি না, তাই চরম বিপর্যয় তোমাকে হত্যা করি। অথচ আমার কোনো অস্ত্র নেই, আমার কোনো জন্ম নেই, আমার কোনো বয়স নেই, একাধিক আমার জীবনের পর্বগুলো অতি সাধারণ। যুদ্ধটা এবার শুভ শব্দের জন্য, অথচ বোকার মতো আমি মহাভারত অনুসরণ করি কুরুক্ষেত্রে। আমি মনে করি কি চেয়েছে, কি পেয়েছে আজকে ভারতবর্ষ মহাভারতের কাছ থেকে। শুধু তোমার চোখে প্রতি অশ্রুবিন্দুতে অভিশপ্ত আমি, তোমার শরীরে প্রত্যেকটা কোষে জমতে থাকা রক্ত আমি সেই মহাবীর কর্ণ, যে নিজের অভিমানে সময়কে আমি ধ্বংস করি, যে নিজের অনুভূতিতে আমি সময়কে সৃষ্টি করি, অথচ কি অদ্ভুতভাবে সময়ের হাতে তুলে দিই মৃত্যু। আমার প্রতিটা মৃত্যুতে ঈশ্বর আশীর্বাদ করেন বটে। বাইরে তখন বড় অদ্ভুতভাবে অসময়ের বৃষ্টি পড়ে। নিজেকে কেন বড় একলা মনে হয়, অথচ সময় বলে তুমি অভিমানী আর বোকা। অথচ আমার মৃত্যুতে মহাভারত বা রামায়ণ কিছুই যে বদলায়। শেষ।